হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার ফ্যামিলির জিয়াকে দেখি, যে বাচ্চার আশা ছেড়ে দিয়েছিল অ্যান্ড ওই সময় তার ডরে কেউ নক করে অ্যান্ড সে যখন দরজা খুলে সেখানে তার পুরনো ফ্রেন্ড জিংকে দেখে শকড হয়ে গিয়েছিল। যখন গিয়ে জিং তাকে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, আর তার এই কথার কোনো আনসার না দিয়েই জিয়া তাকে অবাক হয়ে দেখেই যাচ্ছিল। বাট তার এত অবাক হওয়ার কারণ কি তা তো আমরা ড্রামার আগেই জানতে পারবো। এরপর আমাদেরকে 6 বছর আগে ফার্স্ট এপ্রিলের সিন দেখানো হয়, যেখানে সবাই কাউকে না কাউকে এপ্রিল ফুল বানাচ্ছিল অ্যান্ড আমরা জানতে পারি ওই সময় জিংস ট্রান্সফার হয়ে এই স্কুলে নতুন এসেছিল অ্যান্ড ওই স্কুলেরই মেয়ে ছিল জিয়া, যে ক্লাসের এক দুষ্টু মেয়ে ছিল। সবাই মিলে এখানে জিংকে ফোর্স করেছিল যাতে কমপ্লিট করার জন্য জিয়া অ্যান্ড জিং একে অপরের নাম চেঞ্জ করে নেই। তাই জিং অ্যান্ড জিয়াও একে অপরের নাম চেঞ্জ করে স্কুলে এপ্রিল ফুল মারাচ্ছিল। আর তখন থেকেই জিয়া দুষ্টুমি করা শুরু করেছিল অ্যান্ড যে কোনো দুষ্টুমির পর যখন কেউ তার নাম জিজ্ঞাসা করতো সে বলতো আমার নাম জিং। এমনকি সে জিং এর নাম ইউজ করে পুলিশদের সাথেও পাঙ্গা নিতে গিয়েছিল। আর ওই দিনই স্কুলের ছেলেরা জিং এর কাছে এসে বলে জিং আমাদেরকে রেড করো, যা শুনে তো জিং অবাক হয়ে যায় অ্যান্ড সে ভাবে জিয়া আমার নাম বদনাম করে দিয়েছে। যখন কি জিং তো জিয়া থেকে একদমই অপোজিট ছিল, সে বিরক্ত হয়ে জিয়াকে বলে তুমি সব জায়গাতেই আমার নাম ইউজ করা বন্ধ কর, কারণ এপ্রিল ফুল ডে শেষ হয়ে গিয়েছে। বাট জিয়া তার কথা মানতেই বা কেন, সে তার নামই নিজের নাম ভেবে ইউজ করতে থাকে অ্যান্ড এই চক্করে সে প্রবলেমে পড়ে যায়। আর পুলিশদের বস তার সাথে ফাইট করতে আসে, বাট তারা তিনজনেই ট্যাটু করে চলে আসে আর শেষমেশ পুলিশদেরও তারা ভাগিয়ে দেয়। বাট এরপর সারা রাত ধরে গোসল করার পরও জিং তার হাত থেকে ট্যাটুটি তুলতে পারে না, কারণ জিয়া তা পার্মানেন্ট মার্কার দিয়ে বানিয়েছিল। নেক্সট ডে স্কুলে তার ফ্রেন্ড বংশু তার ওই ট্যাটুটির ভিডিও বানাচ্ছিল অ্যান্ড বলছিল ভালো করে দেখো, এটা আমার এর সাথে পোস্ট করতে চাই। বাট জিং তাকে এমনটা করতে আটকাচ্ছিল, বাট সে তো জেদ ধরে বসেছিল। তখনই তাদের কাছে দুই গার্লস এসে বলে আমরা তো ভাবতাম তুমি শুধু পড়াতেই ইন্টারেস্টেড, বাট জানতাম না যে তোমারও আমাদের মতো নোবেল পড়তে ভালো লাগে। আর তখনই সে স্কুলের নোটিশ বোর্ড এসে চেক করে, যেখানে জিয়া কিছু অদ্ভুত ধরনের নোবেলস এর লিস্ট বানিয়ে উপরে জিং এর নাম লিখে সেখানে লাগিয়ে দেয়, আর যার কারণে জিংকে আবারও এখানে প্রবলেম ফেস করতে হয়। তারপর নাইটে যখন সে তার মমের একটি অর্ডার ডেলিভার করতে আসে, সে জানতে পারে সেটাতে লেডিস আন্ডারওয়্যার ছিল। আর যা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ তার ভয় ছিল জিয়া এ ব্যাপারেও স্কুলে গিয়ে সকলের সামনে ঢাক পেটাবে। তারপর নেক্সট ডে খুলে জিয়া তার ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করছিল, যেখানে সেই বক্সটি সে নিয়ে এসেছিল যা কাল রাতে জিং ডেলিভার করেছিল। জিয়া এখানে ওই বক্সটি ওপেন করে একটি ব্রা বের করে তার ফ্রেন্ড তাইকে দিয়ে হাসছিল, আর যা দেখে জিং তো অনেক বেশি অবাক ছিল আর সে ভাবছিল এই মেয়েটির কি মাথায় স্ক্রু ঢিলা আছে। এরপর সে জিয়াকে রিকোয়েস্ট করছিল যে কালকে রাতের ব্যাপারটা স্কুলের মধ্যে যেন না ছড়ায়, কারণ আমি চাই না আমার নাম বদনাম হোক। বাট জিয়া বলে ঠিক আছে, বাট একটা সত্যি আমি তোমার এই কথাটা মানতে রাজি আছি, আমাদের নাম এভাবেই চেঞ্জ হয়ে থাকবে, কারণ যখন থেকে আমি তোমার নাম পেয়েছি তখন থেকে আমি গুড লাক পেয়ে গেছি, যা আমি আমার নিজের নামের জন্য কখনোই পাই না। এরপর তাদের একে অপরের অভ্যাস হয়ে গিয়েছিল অ্যান্ড তারা একে অপরকে নিজের নাম ধরেই ডাকতো। এরপর স্কুলের প্রিন্সিপাল জিংকে তার প্যারেন্টসের সাথে ডাকে অ্যান্ড জানায় যে জিঙ্কাল একজনের হেল্প করেছে, আর যার কারণে তাকে ডোনেশন দেওয়া হয়েছে, যার কারণে তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে। অ্যান্ড এখানে টিচারও তাদের নাম চেঞ্জ করে বলে, বাট তাও সব কিছু ঠিকই ছিল। এরপর আমরা জানতে পারি তারা দুই ফ্যামিলি একই পাড়াতে থাকে, যেখানে জিয়ার ড্যাড একটি হোটেল চালায় অ্যান্ড ওই রাতে তার হোটেলেই তাদেরকে ডিনার ট্রিট দিয়েছিল, কারণ ওনার হোটেলের খাবার অনেক বেশি টেস্টি ছিল। জিং এর মামা হ্যাপি ছিল যে জিং জিয়ার মতো এক দুষ্টু মেয়েকে ফ্রেন্ড হিসেবে পেয়েছে, বাট তারা এটা ভেবে অবাক ছিল তারা একে অপরের নাম এক্সচেঞ্জ কেন করেছে, আর এটা শুধুমাত্র জিয়ারই ইচ্ছা ছিল, তাই জিংকেও হার মেনে নিতে হয়। নেক্সট ডে শপিং করার সময় এখানে জিয়ার ফ্রেন্ড তাকে কোশ্চেন করে মনে হয় তুমি জিংকে লাইক করা শুরু করেছো, নয় তার নাম নিজের করে কেন ঘুরছো। আর সত্যি জিয়া তাকে লাইক করতে শুরু করেছিল। এরপর নাইটে সে অনেক সেজে গুজে পার্সেল আনতে যায় এই আশায় যে তা জিং ডেলিভার করবে, বাট সেখানে তো অন্য কোনোই কুরিয়ার বয় ছিল, আর যাকে দেখে জিয়ার মুড অফ হয়ে যায় অ্যান্ড সেভাবে আমার অর্ডার করাটাই বৃথা হয়ে গেল। বাট ফিরে যাওয়ার সময় তার রাস্তায় জিং এর সাথে দেখা হয়, আর যাকে দেখে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, যখন কি জিং তো তার পায়ে লাগা আঘাতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, যা সে জিং এর সাথে দেখা করার চক্করেই তাড়াহুড়োতে লাগিয়ে এসেছিল। বাট এখানে জিংকে দেখে জিয়া তো তার ওই আঘাতের কথা ভুলে গিয়েছিল, বাট এইসব স্মৃতি 6 বছর পর অন্ধকারে হারিয়ে গিয়েছিল। অন্ধকারময় রুমের পর্দা সরিয়ে জিং তাকে কোশ্চেন করে তুমি কেমন আছো, 4 বছর হয়ে গেল আমাদের দেখা হয়নি। তার কথার আনসারে জিয়া বলে আমাদের দেখা হয়নি কারণ তুমি মারা গিয়েছিলে। আর আমরা জানতে পারি সেই জন্যই জিয়া জিংকে দেখে অবাক হয়েছিল।
যাচ্ছিল। যে মারার পরও সে এভাবে হঠাৎই ফিরে আসতে কি করে পারে। জিন বলে তুমি ঠিকই জানো যে আমি মারা গিয়েছি, বাট তুমিও আর 1 উইকের মধ্যে মারা যাবে। অ্যাকচুয়ালি জিন এক গ্রিম রিপার হয়ে গিয়েছিল আর মৃত্যুর আগে তার সাথে 1 সপ্তাহ থাকতে এসেছিল। জিনিয়া এখানে তাকে ছুঁয়ে দেখে, কারণ সে অনেক বেশি কনফিউজ ছিল যে এটা তার কোনো স্বপ্ন নয় তো। আর আমরা জানতে পারি জিনিয়া ছাড়া জিনকে আর কেউই দেখতে পাবে না, বাট সে অনেক বেশি ঘাবড়ে রুমে চলে যায় আর ভাবে হয়তো কোনো ভুল মেডিসিন খাওয়ার জন্য আমার সাথে এমনটা হচ্ছে, নয়তো আমি পাগল হয়ে গিয়েছি। অ্যান্ড সে জিনকে তাড়ানোর জন্য অনেক ট্রিক ইউজ করে। জিন বলে ঠিক তোমারই মতো অনেকেই আমার উপর অনেক কিছু ছুড়ে মেরেছে, বাট তুমি ফার্স্ট পার্সন যে ফায়ার এক্সটেনশন নিয়ে আমার উপর হামলা করছো। এরপর আবারও আমাদেরকে 5টা সিন দেখানো হয় যেখানে যিশু নামের এক মেয়ে জিনিয়াকে দিয়ে লাভ লেটার লেখাতে চাইছিল যা সে জিনকে দিত, বাট এটা জিনিয়ার জন্য অনেক বেশি মুশকিল হয়ে পড়ে কারণ সে নিজেই জিনকে লাইক করতো। তাই সে নিজের ক্রাশকে অন্য কারোর হাতে কি করে দিত। সারা রাত লাভ লেটার লেখার চেষ্টা করার পরও সে তা করতে পারেনি। আর নেক্সট ডে যখন সে স্কুলে যায় যিশু লাভ লেটার নেওয়ার জন্য আসে, বাট তা তো সে লেখেনি। তাই তাকে দেখে এসে পালানোর চেষ্টা করে, বাট এই চক্করে সে জানালা থেকে নিচে পড়ে যায়। আর তাকে এমন দেখে স্কুলে বাকি স্টুডেন্টরা ভাবে হয়তো সে সুইসাইড করার চেষ্টা করেছিল। প্রেজেন্ট টাইমে জিনিয়া বুলেট দিয়ে বা অন্য কোথাও গিয়ে তার থেকে বেঁচে হাঁটাতে চাইছিল আর কিছু মুহূর্তে শান্তি অনুভব করতে চাইছিল, বাট জিন তো তার পিছু ছাড়ছিল না। সে যেখানে যেখানে যাচ্ছিল জিন তার পেছনে চলে আসছিল। জিনিয়া এরিটেড হয়ে বলে যখন আমি মরতে বসবো তখন তুমি চলে আসো, এখন যাও এখান থেকে। বাট জিন তাকে টেনে তাকে হসপিটালে নিয়ে আসে যেখানে এক ব্যক্তির মৃত্যুর পর তার আত্মা বডি থেকে আলাদা হয়ে যায়। অ্যান্ড এখানে জিন আর এক গ্রিম রিপার তাকে তার মৃত্যুর স্টোরি বলে। আর মজার ব্যাপার তো এটাই ছিল যে জিনিয়াও এই সব কিছু দেখতে পাচ্ছিল। আর এতক্ষণ পর জিনের কথা তার বিশ্বাস হয় অ্যান্ড সে অনেক বেশি স্যাড হয়ে যায়। এখানে জিন তাকে বোঝায় যে বেঁচে থাকা 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার সেই সমস্ত উইশ পূরণ করে নাও। সে বেঁচে থাকতে থাকতে এই সব কিছু করতে চাইছিল, বাট সে সুযোগ পায়নি। তাই সে তাকে বোঝায় যে টাইম নষ্ট করো না। তাই জিনিয়া তার কথা মেনে নিজের উইশ পূরণ করবে ভাবে। অ্যান্ড এই লিস্টের ফার্স্টে ছিল বাইক চালানো, যা সে অনেক বেশি এনজয় করে। এখানে আমাদেরকে 5টা সিন দেখানো হয় যেখানে যিশু তাকে জিজ্ঞাসা করে যে সে তাকে লাভ লেটার কেন লিখে দেয়নি, কোথাও তুমি জিনকে লাইক করো না তো। আর যা মানতে তো জিনিয়া সাফ সাফ মানা করে দেয়, তাই তাকে বাধ্য হয়ে লেটার লিখে দিতে হয়। আর যা পাওয়া মাত্রই সে খুশি হয়ে সেখান দিয়ে চলে যায়। প্রেজেন্ট টাইমে আমরা জিনকে দেখি যে জিনিয়াকে বলছিল যদি আমার লিস্টে লেখা 10টি উইশ তুমি পূরণ করে দাও তাহলে আমি এখান থেকে চলে যাব। তাই সে তার উইশ পূরণ করে। এরপর দুজনে মিলে একটি সিঙ্গিং কম্পিটিশনে যায় যেখানে তার পাশে বসে থাকতে থাকতে জিনিয়ার 5টির কথা মনে পড়ছিল যখন সে ল্যাংড়াতে ল্যাংড়াতে দৌড়ে জিনের কাছে গিয়েছিল তাকে আটকানোর, যাতে সে যিশুর প্রপোজাল সে আটকাতে পারে। অ্যান্ড সে দৌড়ে তাদের সামনে পড়ে যায়। তারা তাকে উঠিয়ে বলে তোমার কি এমন বলার ছিল যে তুমি এত দৌড়ে আসছিলে। বাট তাদের কথার কোনো আনসারই ছিল না তার কাছে। সে কি বা বলতো আর কি বলেই বা তাদের প্রপোজাল আটকাতো। তখনই একটি বল এসে তার মাথায় হিট করে অ্যান্ড সে অজ্ঞান হয়ে যায়। জিন তাকে ক্যারি করে নার্সের কাছে নিয়ে যায় যেখানে জিনিয়া তো এখনও এটা ভেবে স্যাড ছিল যে আমি তাদেরকে আটকাতে পারলাম না। এতক্ষণে জিনও হয়তো তাকে ইয়েস বলে দিয়েছে। নাইটে জিন তার কাছে এসেছিল একটি লেটার লেখাতে, আর নাইটে যখন সে তা লিখছিল সে অনেক বেশি স্যাড ছিল কারণ তার মনে হয়েছিল যে সে যিশুর জন্য লেটার লিখছে। প্রেজেন্ট টাইমে জিন তাকে নিয়ে এসেছিল প্যারারাইড করার জন্য, বাট সে তো অনেক বেশি ভয় পেয়েছিল যখন কি জিন তাকে শেয়ার আপ করছিল। ফার্স্টে যখন নেক্সট মর্নিং সে তার লেটার লিখে নিয়ে এসেছিল আর লেটারটি দেখার পর সে তাকে জিজ্ঞাসা করে তুমি এটাতে যিশুর নাম কেন লিখেছো। সে বলে তুমি জিএস লিখেছিলে, তার মানে তো যিশুই তাই না। জিন বলে যে আরে পাগল, এটা আমার মমের নাম, ওনার বার্থডে আসছে আর এই লেটারটি আমি ওনাকে ওনার বার্থডেতে দেবো। আর ওই দিন সে আমাকে প্রপোজ তো করেছিল, বাট আমি তাকে ভালোভাবেই মানা করে দিয়েছিলাম। আর যা শুনে জিনে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। প্রেজেন্ট টাইমে যখন সে ফেয়ার রাইড করে নিচে নেমে আসে তার অনেক বেশি ভালো লাগে। জিন বলেছিলাম না রাইড করার পর তোমার অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড ভয়ও কেটে যাবে। সে বলে আমার একদমই ভালো লাগেনি। এরপর আমাদেরকে 5টা সিন দেখানো হয় যেখানে ক্লাসে জিনিয়া বলতো যখন সে ডেট করবে তখন সে তার বয়ফ্রেন্ডের সাথে কি কি উইশ পূরণ করবে তার। আর ওই সময় জিনটা ডায়েরিতে নোট করে রেখেছিল। প্রেজেন্ট টাইমে সে তার সেই ইচ্ছেগুলোই পূরণ করছিল। বাট যখন জিন মারা যায় তখন 2 দিন ধরে জিনিয়া স্কুলে আসেনি। আর স্কুলের বাকি স্টুডেন্টরা বলতো জিনের মৃত্যুর কারণ জিনিয়া, কারণ সে তার নাম ইউজ করেছিল। আর একদিন জিন যখন তার মমের একটি বানানো ড্রয়িং ফেলতে এসেছিল তা জিনিয়া ফেলতে দেয়নি অ্যান্ড তা নিয়ে গিয়ে সে তার ড্যাডের হোটেলে লাগিয়ে দেয়। এরপর সে জিনের মমের কাছে গিয়ে জেদ করে যে আপনাকে আমায় ড্রয়িং শেখাতে হবে। এরপর সে নাইটে তার মমের কাছে ড্রয়িং ক্লাস নিতে যেত। তাই তার স্কুলে
কলেজ যাওয়ার সময়ও ঘুম পেত, বাট ওই দিনগুলোতে তাদের দুজনের মধ্যে দূরত্ব কম হয়ে গিয়েছিল। অ্যান্ড একদিন যখন মম কিছু কেনার জন্য বাইরে গিয়েছিল, জিনিয়া তাকে একটি গ্লাস ধরিয়ে তার পেন্টিং আঁকার চেষ্টা করছিল। আর জিনিয়ার দৃষ্টি বারবার জিনের চোখের দিকেই যাচ্ছিল, তাই তার অনেক বেশি রাগ হচ্ছিল যে জিন তাকে ড্রয়িং এ ফোকাস করতে দিচ্ছে না। তাই সে ব্রেক নেওয়ার জন্য ব্যালকনিতে চলে আসে। তখন হঠাৎই সে আকাশে একটি শুটিং স্টার দেখতে পায়। তখনই তার মুখ থেকে বেরিয়ে যায়, এটা একসাথে দেখা কত বেশি রোমান্টিক। বাট সে অকওয়ার্ড হয়ে যায় অ্যান্ড নিজের কথা বদলে নেয়। অ্যান্ড লজ্জিত হয়ে তখনই বাসায় ফিরে যায়। বাসায় ফেরার পর সে নিজের ফিলিংস খুলে বলার জন্য একটি লেটার লেখে জিনের জন্য। তারপর জিনিয়া জিনকে নিয়ে নিজের ইউনিভার্সিটিতে ফিরে আসে, যেখানে তার এক ক্লাস ফেলোর সাথে ধাক্কা লেগে যায়। অ্যান্ড এই মেয়েটির নাম ইয়ঙ্গি ছিল আর সে আর্ট ক্লাবের মেম্বার ছিল। যেহেতু সে জিনকে জিনিয়াকে চিনতো, তাই সে তাকে ড্রয়িং শেখানোর জন্য নিয়ে যায়। জিনও সেখানে বসে জিনিসপত্র ঘাটাঘাটি করছিল। তখনই হঠাৎই পেন্টিংগুলির ওপরে পেন্ট পড়ে যায় অ্যান্ড দুজন দেখেই অবাক হয়ে যায়। আর ক্লাবের বাকি মেম্বাররাও এসে পেন্টিং খারাপ হওয়ার ব্যাপার নিয়ে কথা বলছিল যে এবার তারা কি করবে। জিনিয়া তার হাতে জাদু দেখায় এখানে অ্যান্ড সেই পেন্টিং এর উপর আবারও নতুন পেন্টিং করে, আর যা আগে থেকে অনেক বেশি সুন্দর ছিল। এছাড়াও জিনিয়া আরো কিছু পেন্টিং বানায়। তারপর তারাকে কিছু খাওয়ার জন্য দেয়। আর এখানে জিনিয়ার অনেকেই বন্ধু হয়ে গিয়েছিল, যারা তাকে তার হেল্পের কথাও বলছিল। তাদের এই বন্ধুত্ব ঠিক তেমন ছিল যখন স্কুল লাইফে জিনিয়া আর তার 4 ফ্রেন্ড স্টুডিওতে ফটো বানাতে গিয়েছিল। জিনিয়া অ্যান্ড জিন্দো একে অপরকে লাইক করতে শুরু করেছিল, বাট জিন এটা জানতে পেরে অবাক হয়েছিল যে তার ফ্রেন্ড থমসমও জিনিয়াকে লাইক করে। এটা জানার পরও কি সে জিনিয়াকে প্রপোজ করবে। আর আমরা জানতে পারি তার আর হংসমের ফ্রেন্ডশিপ গেম খেলতে গিয়ে হয়েছিল, কারণ দুজনেরই কোনো ফ্রেন্ড ছিল না। তাই তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর যখন সে বাসায় ফিরে মম তাকে বলে, আমি অনেক খুশি হয়েছি যে আমি আমার নতুন ফ্রেন্ড বানিয়েছি। অ্যান্ড সন্ধ্যায় তার সাথে আমি ঘুরতেও গিয়েছিলাম। আর তাকে একটি কোড দেখিয়ে বলে এটা আমি বাই করেছি। আর ঠিক এমনই একটি কোড জিনিয়ার ড্যাডও তার জন্য বাই করেছিল। নেক্সট মর্নিং যখন তারা স্কুলে আসে, তাদেরকে একই কোড পরে আসতে দেখে বাকি স্টুডেন্টরা তাদেরকে নিয়ে মজা করতে শুরু করে যে তাদের মধ্যে কিছু তো একটা চলছে। এখানে জিন তার কোড বের করে লকারে রেখে দেয় অ্যান্ড সবাইকে চুপ করে দেয়। এটা বলে তোমরা যেমনটা ভাবছো তেমনটা কিছুই নয়। অ্যাকচুয়ালি সে তার ফ্রেন্ড হংসমকে হার্ট করতে চাইছিল না। পরে সে জিনিয়াকে নিয়ে ড্রয়িং করতে আসে। ড্রয়িং তো অনেক ভালো হয়েছিল, বাট সে এটা মানতেই চাইছিল না। তখন সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে অ্যান্ড তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো। হংসম বলে আমি জাস্ট সেই মেয়েটিকে নিয়ে এখানে ড্রয়িং করতে এসেছিলাম যাকে আমি লাইক করি। এটা বলে সে জিনিয়ার হাত ধরতেই যাচ্ছিল, বাট জিনিয়ার এটা জেনে অনেক বেশি অদ্ভুত রেখেছিল। বাসায় ফেরার সময় বাস স্ট্যান্ডে তার জিনের সাথে দেখা হয়। সে তাকে আজ মনের কথা বলবে ভেবেছিল, বাট তার এটা মনে হয় যে হয়তো এতদিন জিন আমার সাথে কথা বলতো যাতে তার ফ্রেন্ড হংসমকে আমার ক্লোজ করতে পারে। তাই সে অনেক বেশি স্যাড হয়ে যায় অ্যান্ড জিনকেও কিছু বলতে দেয় না। আর ওই লেটারটিও ডাস্টবিনে ফেলে দেয় যা সে জিনকে দেবে বলে নিয়ে এসেছিল, কারণ তার মনে হয় এখন আর এই লেটারটি তাকে দিয়ে কোনো লাভ নেই। আর প্রেজেন্ট টাইমে জিনিয়ার ফ্রেন্ডরা তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করলে জিনিয়া বলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তখনই তার ফ্রেন্ডরা বলে তাহলে ওই ছেলেটির কি হলো যার হাতে তুমি সিলের ট্যাটু বানিয়ে দিয়েছিলে। জিনিয়া জানায় যে সে আমার বয়ফ্রেন্ড নয়। তারপর সে জিনের কাছে যায় আর আমরা জিনকে দেখি যে পার্টি এনজয় করছিল। আর তাকে এভাবে দেখে জিনিয়ার ওই দিনের কথাই মনে পড়ে যখন সবকিছু আজকের দিনের মতোই ছিল। তাই সে অনেক বেশি স্যাড হয়ে যায়। আর ওই দিনের কথাও মনে পড়ে যখন স্কুলের সবাই তাকে জিনের মৃত্যুর কারণ বলছিল। অ্যান্ড ওই দিন সেও বলে হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, যদি আমি নাম না বদলাতাম হয়তো আজ সে বেঁচে থাকতো। দেখতে গেলে ওই দিন মৃত্যু তো আমার এসেছিল, বাট নাম বদলানোর কারণে সে চলে গেল। এইসব ভাবতে ভাবতে সে সুসাইড করতেই যাচ্ছিল। তখনই জিন তাকে আটকায় অ্যান্ড এখানে এসে বলে গত 4 বছর ধরে আমি নিজেকে দোষ দিয়ে যাচ্ছি যে তোমার মৃত্যুর কারণ আমি। তাই প্লিজ তুমি তোমার নাম নিয়ে নাও অ্যান্ড আমাকে চালানোর জায়গায় মৃত্যু দিয়ে দাও। তাই জিন তার নাম নেয় অ্যান্ড তাকে জানায় যে সে তাকে অনেক বেশি লাইক করে। আর যা শুনে জিনিয়ার চোখে পানি চলে আসে। জিন বলে আমি জানি এটা বলতে আমি অনেক বেশি লেট করে ফেলেছি, বাট সবসময় আমি তোমাকে অনেক বেশি লাইক করতাম। আর আমার মৃত্যুর কারণ আমি তোমাকে কখনোই ভাবি না। আর শুধুমাত্র তোমার সাথেই দেখা করার জন্য আমি এসেছি, কারণ তোমার কথা অনেক বেশি মনে পড়তো আমার। নেক্সট ডে জিনিয়ার মুড খারাপ হওয়ায় জিন তাকে সেই জায়গাতেই নিয়ে আসে যেখানে স্কুল টাইমে সে তাকে নিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি এই জায়গাটা তারা তাইকিউমের সিক্রেট প্লেস ছিল যেখানে তারা আড্ডা দিত। বাট তাইকিউম রেগে যায় এটা জেনে যে সে জিনিয়াকেও তাদের সিক্রেট জায়গার ব্যাপারে বলে দিয়েছে। প্রেজেন্ট টাইমে সে জিনের সাথে ওই জায়গাতে এসে তাদের পুরনো ফটো দেখছিল। জিনিয়া জানায় তাইকিউমের তো কোনো খোঁজই নেই অ্যান্ড হংসমের সাথেও আমার অনেকদিন আগেই কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। এতক্ষণে সেখানে গার্ড আসে চেক করার জন্য, তাই এখানে জিনিয়া লুকিয়ে পড়ে। গার্ডে যাওয়ার পর জিন বলে যে আমি হংসমের সাথে
সাথে দেখা করতে চায়। And সে হাংসুমকে কল তো করে বাট কিছু বলতে পারে না, তাই হাংসুম কল কেটে দেয়। জিনও জেদ ধরে বসেছিল যে আমি হাংসুমের সাথে দেখা তো করবই, আর তার সামনে একটি শর্ত রেখে দেয় যে যদি তুমি আমাকে হাংসুমের সাথে দেখা করাতে না নিয়ে যাও তাহলে এই ডোরটি খুলবেই না। আর শেষমেশ তাকে তার কথাতে রাজি হতে হয় অ্যান্ড সে রুম থেকে বাইরে আসে। স্কুল টাইমে তাইকুমকে মানানোর জন্য জিন একটি ট্রিপ প্ল্যান করেছিল যাতে তারা চারজন ট্রিপে গিয়ে আবারও ফ্রেন্ডস হয়ে যেতে পারে। আর যখন তারা ট্রিপে যায় এখানে হাংসুমও বুঝে যায় যে জিন আর জিনিয়ার মধ্যে কিছু চলছে। তারপর জিন একটি পোস্টার দেখে যাতে মেটিওর শহরে ফেস্টিভ্যালের কথা লেখা ছিল, আর যা দেখা মাত্রই সে ডিসাইড করে নেয় যে সে সেখানে যাবে জিনিয়াকে নিয়ে। অন্যদিকে জিনিয়া আর তাইকুমে ট্রিপে গিয়ে আবারও ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল, আর আমরা হাংসুমকে দেখি যে জিনকে বলছিল দেখ ভাই আমি জানি তুই জিনিয়াকে লাইক করিস, হতে পারে সে আমাকে রিজেক্ট করেছে, বাট তুই একবার চেষ্টা করে দেখ। প্রেজেন্ট টাইমে জিনিয়া যখন হাংসুমের সাথে দেখা করতে আসে সে কিছুই বলতে পারে না, তার ঠিক করে কিছু না বলার কারণে হাংসুমের ভালো লাগে না অ্যান্ড সে তাকে এখান থেকে চলে যেতে বলে। বাট বাইরে আসার পর যখন সে অ্যাম্বুলেন্সের সাইলেন্স শুনে সে অনেক বেশি ঘাবড়ে যায় আর অসুস্থ হয়ে পড়ে। আর এখানে হাংসুম এসে তার হেল্প করে। তার ঠিক হওয়ার পর তারা ওয়াক করতে যায়, যে এখানে জিনিয়া তাকে বলে আমার বাকিদের উপর অনেক বেশি রাগ হতো যারা জিনের মৃত্যুটাকে এত তাড়াতাড়ি ভুলে গিয়েছে। হাংসুম বলে এটা তোমার ভুল ধারণা যে জিনের মৃত্যুটি সবাই এত তাড়াতাড়ি ভুলে গিয়েছে আর সবাই ঠিক আছে। হাংসংও জিনের মৃত্যুটা ঠিক মেনে নিতে পারেনি, সেও তার মনে পাথর রেখে নিজেকে কন্ট্রোল করেছে। আর আমরা জানতে পারি পাঁচটি যখন তারা শুটিং স্টার দেখার জন্য ওই জায়গাতে বসেছিল তখনই জিনিয়ার কাছে কল আসে। আর জানা যায় ওই দিন যে জিন জিনিয়ার নামে এক অবজারভেশনের টিকিট বুক করেছিল সে পাস জিতে নিয়েছে, এটা সে জিনকে বলছিল অ্যান্ড তাকে ওই লেটারটি দিয়ে একাই তাকে সেখানে পাঠিয়ে দেয় যাতে সে শুটিং স্টার অনেক কাছ থেকে দেখতে পারে যা তার ইচ্ছা ছিল, আর তার সাথে সাথে এই লেটারটিও পড়ে নিতে পারে। জিন বলে আমাদের নাম বদলানোর ব্যাপারটা অনেক বেশি টাফ ছিল বাট এটাতে ভালোই হয়েছে, বাসায় ফিরে আমরা একসাথে বসবো। যা শুনে জিনিয়া স্মাইল করে, বাট তারা তো জানতোই না যে আজকে এই জিনের শেষ দিন। জিনিয়া নিজের হাতে জিনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আর জিনও ওই অবজারভেশনে পৌঁছে যায় আর সেখানে ওই লেটারটি খুলে পড়া শুরু করে। অন্যদিকে জিনিয়া অ্যান্ড তার ফ্রেন্ডরা বসে শুটিং স্টার দেখে খুশি হচ্ছিল, আর তখনই একটি ব্লাস্টের আওয়াজ শোনা যায় আর আমরা জানতে পারি ওই অবজারভেশনে আগুন লেগে গিয়েছিল যেখানে জিন গিয়েছিল। অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম অবজারভেশনে গ্যাস লিকেজ হওয়ার কারণে সেখানে ব্লাস্ট হয়ে যায়, এর মধ্যে সেখানে ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হয়। আর জিনের খোঁজে জিনিয়া আর তার ফ্রেন্ডরাও সেখানে আসে, বাট তারা তাকে পায় না। ওই ভয়াবহ রাতের কথা ভেবে যে হাংসুমকে বলে ওই রাতে অ্যাম্বুলেন্সের সাইলেন্সারের আওয়াজ আজও আমি শুনতে পাই। হাংসুম বলে তা আমিও ভুলিনি, সেই জন্যই তো আমি ফায়ার ফাইটার হতে চাই, যাতে এই আওয়াজ শুনে শুনে তার অভ্যাস হয়ে যায়। তার অনেক বেশি খারাপ লেগেছিল যে ওই সময় সে জিনের সাথে থাকতে পারেনি, আর সেই জন্যই সে জিনিয়াকে তার ব্যাপারে কথা বলতে না বলতো, কারণ সে নিজেকে আর ডিপ্রেশনে ঠেলতে চাইছিল না। এমনটা নয় যে সে তার ফ্রেন্ডকে ভুলতে চায়। এখানে জিনিয়া তাকে সরি বলে তার এমন ব্যবহারের জন্য, আর এটাও বলে যে এখন থেকে সে সবকিছু ভুলিয়ে আবারও নতুন করে লাইফ শুরু করতে চলেছে। তাই আজকের পর থেকে হাংসুক যেন তাকে নিয়ে চিন্তা না করে, কারণ হয়তো সে এখন থেকে কাজে ব্যস্ত থাকবে, তাই তার সাথে কলে কথা বলতে পারবে না। জিনিয়া আর হাংসুমের মধ্যে সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যায়, আর জিনিয়াও এখান থেকে চলে যায়। তার ভেতরে আসার পর হাংসুর নজর যায় সেই গেমটির উপরে, অ্যান্ড তার জিনের কথা মনে পড়ছিল যখন কি তার সামনেই বসেছিল জিন, অ্যান্ড সে বলছিল যদি ওই দিন আমি না মরতাম তাহলে এই গেমটা আমি জিততাম। আর তখনই হাংসুম ওই কার্ডটি তুলে পড়ে যাতে জিন তার জন্য গুড উইশেস লিখেছিল অ্যান্ড তাকে একটি ভালো লাইফ কাটাতে বলছিল। অন্যদিকে আমরা জিনিয়াকে দেখি অ্যান্ড বাসায় ফিরতে ফিরতে সে ভাবছিল যখন ওই দিন ইনজার্ড লোকেদের হসপিটালে পাঠানো হয়েছিল সেখানে জিনিয়া অ্যান্ড জিনের মমও ছিল, আর তখন জিনের মম এটা জেনে শকড হয় যে জিনিয়ার নামে যার অপারেশন চলছে সে আর কেউ নয়, ওনার ছেলেই ছিল। জিনিয়া তো একদমই ঠিক ছিল, বাট জিন যে তার নাম নিয়ে রেখেছিল সে এখন মৃত্যুর সাথে লড়াই করছে। এটা জানার পর তার মম অনেক বেশি কান্না করে যে এত অল্প বয়সেই তার ছেলে মারা যাবে। প্রেজেন্ট টাইমে জিন জিনিয়াকে বলছিল আমি ডিসাইড করেছি
আমি তোমার শেষ ইচ্ছেটাও পূরণ করব। আমি তোমার মম এন্ড আমার আর্ট টিচারের সাথে দেখা করতে যাব। আর এখানে আমাদেরকে ওই সময় সিন দেখানো হয় যখন জিনের মৃত্যুর পর তাকে এক গ্রিম রিপার নিতে এসেছিল, আর তার কাছ থেকেই সে জানতে পেরেছিল যদি সে এক গ্রিম রিপার হয়ে যায় তাহলে যে কোনো সময় যে কোনো টাইমে এই দুনিয়াতে সে যেতে আসতে পারবে। তাই জিনও ডিসাইড করে নেয় যে সে গ্রিম রিপার হবে, যাতে যে কোনো দিন সে জিনিয়ার সাথে দেখা করতে পারে। প্রেজেন্ট টাইমে সে তার মমের ব্যাপারে কথা বলছিল এখানে, যার তার কিছুই জানা নাই যে সে এখন কোথায় থাকছে অ্যান্ড কি করছে। জিনের মনে পড়ে তার মমের ব্যাপারে এক লেডি তাকে বলতে পারবে, যার সাথে তার একবার দেখা হয়ে গিয়েছিল অ্যান্ড তার বাসা থেকে যাওয়ার সময় তিনি তাকে কার্ড দিয়ে গিয়েছিলেন। আর তাই আজ তারা ওই লেডির সাথে দেখা করতে চায়। আর এই লেডিটি এক কোম্পানির সিইও ছিল অ্যান্ড ওনার নাম হংকিউ। যখন জিনিয়া তাকে তার নাম বলে, হংকিউ বলে তুমি জিনের গার্লফ্রেন্ড তাই না? সেই জন্যই তো যখন তার নাম জিজ্ঞাসা করা হয় সে তোমার নাম বলেছিল। জিনিয়ে জানে আমার জিনের মমের সাথে দেখা করাটা খুবই জরুরি, কারণ আমি ওনাকে কিছু বলতে চাই, বাট এর আগে আমি ভীতু হয়ে পালিয়ে গিয়েছিলাম। তখনই হংকিউমের মনে পড়ে যখন কয়েক বছর আগে সে জিনের মমের সাথে দেখা করতে গিয়েছিল। অ্যাকচুয়ালি জিনের মম হংকিউমের হাজব্যান্ড বিবাহিত হওয়ার পরেও সে জিনের মমের সাথে ছেলে জন্মেছিল, আর ওই ছেলেটি জিন ছিল। জিনের ড্যাড তাদেরকে টাকা দিয়ে চুপ থাকতে বলতো অ্যান্ড মমও অনেক ভয় পেয়ে চুপই থাকতো। অ্যান্ড ওই দিন জিনের ড্যাড রামু অ্যান্ড তার মমকে একটি কন্ট্রাক্ট সাইন করতে বলেছিল যাতে তারা তার প্রপার্টিতে কোনো অধিকার দেখাবে না। অ্যান্ড ওই দিনই হংইউ তার মমের সাথে দেখা করতে এসেছিল। অবাক হওয়ার ব্যাপার তো এটাই ছিল যে হংকিউম জিনের মমকে গালাগালি দেওয়ার জায়গায় সে তাকে কন্ট্রাক্ট সাইন করতে মানা করছিল। আর এটা জেনে সে অবাক হয়েছিল যে জিনের মম কোনো টাকার ডিমান্ড করছে না। হংকিউ নিজেও তাকে বিয়ে করেছিল শুধুমাত্র টাকার জন্য, যাতে সে বড় লোকের জীবনযাপন করতে পারে। তাই সে ওই কন্ট্রাক্টে ছেড়ে দেয় অ্যান্ড ডিসাইড করে সেও ডিভোর্স নিয়ে নেবে। জিনের মৃত্যুর পর তার মমও একটি আর্ট স্টুডিও খুলে নিয়েছিল অ্যান্ড তাকে হংইউ একটা লেটারে কংগ্রেচুলেশন জানায় অ্যান্ড এটাও জানায় যে সে ডিভোর্স নিয়ে নিয়েছে। জিনের মৃত্যুর পর মম নিজেকে তার মৃত্যুর কারণ ভাবছিল অ্যান্ড এখান থেকে যাওয়ার আগে সে জিনিয়ার সাথে একবার দেখা করতে চাইছিল, বাট জিনিয়ার তো মমের সামনে আসার মতো সাহস হচ্ছিল না, কারণ সে জিনের মৃত্যুর কারণ নিজেকে ভাবছিল। তাই সে সেখান দিয়ে চলে যায়। বাট প্রেজেন্ট টাইমে জিন তাকে বলছিল তুমি মমের সাথে দেখা করে কি করবে যদি তিনি জানতে পারেন যে আমার মৃত্যুর কারণ তো আজ জানার পর হয়তো তিনি তোমাকে ঘৃণা করবে। জিনিয়া বলে যে আমার কাছে আর 2 দিনই তো বেঁচে আছে, তাই আমি চাই ওনার সাথে দেখা করে নিজের মনটা হালকা করতে। যা শুনে জিন তো অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে তুমি বারবার নিজেকে দোষ কেন দিচ্ছ? আর তুমি তো মরার জন্য রেডি হয়ে বসে আছো কেন? তুমি কি আমাকে এটা বলতে পারো না যে আমাকে আরেকটি সুযোগ দাও, নিজের লাইফটিকে নতুন করে শুরু কর? এরপর আমাদেরকে নেক্সট সিন দেখানো হয় যেখানে সে আর জিন মমের সাথে দেখা করতে যায়। স্টোরের ভেতরে মমকে কাস্টমারদের সাথে কথা বলতে দেখে সে বাইরেই দাঁড়িয়ে থাকে আর তাকে দেখে মমও স্মাইল করে। মমও নিজের লাইফে এখন হ্যাপি ছিল। তিনি নিজেকে বুঝিয়ে নিয়েছিলেন যে কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না। অ্যান্ড মম এখানে জিনিয়াকে সরি বলে যে আমি তোমাদের কলোনি থেকে চলে গিয়েছিলাম। এখানে জিনিয়াও তাকে সরি বলে যে ওই দিন আমি তোমার সাথে দেখা করিনি। তারপর সে জিনের মৃত্যুর কারণ হিসেবে নিজেকে ব্লেম করছিল অ্যান্ড মমকে বলছিল ওই দিন আমি অবজারভেশনের টিকিটটি জিতেছিলাম, বাট আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম। যদি আজ আমি তার জায়গায় যেতাম হয়তো সে আজ বেঁচে থাকতো। যা শুনে মম তাকে হাত করে সান্ত্বনা দিচ্ছিল অ্যান্ড বলছিল ভুলে যাও এইসব, কারণ সবকিছু আমাদের হাতে থাকে না। মম তাকে জানায় জিনের মৃত্যুর পর আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, বাট নিজেকে কাজের মধ্যে বেঁচে রেখেছি যাতে আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারি অ্যান্ড আমি নিজেকে সামলাতে পেরেছি। অ্যান্ড তিনি বলে যদি এই সময় আমি জিনকে বলতে পারতাম যে এখন আমাকে নিয়ে তার চিন্তা করার কোনো দরকার নেই। জিনিয়া দৌড়ে বাইরে গিয়ে জিনকে ভেতরে নিয়ে আসে যাতে সেও তার মমের সাথে দেখা করতে পারে। মমকে দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এখানে। আর ওই সময় তিনি রামোর কোট বের করে পরে নিয়েছিল অ্যান্ড রামো ওনাকে হাগ করে নিয়েছিল। ওই সময় মম শুধু এটাই বলে যে কোট অনেক বেশি গরম। তারপর সে বাই বলে কারণ সে আজ এই কোটটি জিনিয়াকে দেবে। আর এখানে জিন তার মমকে গুড বাই বলে আর শেষবারের মতো নিজের মমকে দেখে সে অনেক বেশি কান্না করে। মম গিয়ে ওই কোটটি জিনিয়াকে পরিয়ে দেয়। আর কিছুক্ষণ কথা বলার পর সে সেখান দিয়ে চলে যাচ্ছিল অ্যান্ড ভাবছিল 10টা উইশ তো পূরণ হয়ে গিয়েছে, তার মানে কি জিন চলে গেল। আর সে পাগলের মতো জিনকে খোঁজা শুরু করে বাট সে পায় না। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।